শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা ইউনেস্কো। মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন। নিজ কার্যালয়ে প্রথম অফিস প্রধানমন্ত্রী তারেক রহমানের, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সভা। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনের সম্মানী দেওয়ার ঘোষণা। এবং মংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। 6 মাসের মধ্যে ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ঘোষণা নৌমন্ত্রী। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। শুরুতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। 21-এর প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার রাত 12:01 শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে 21-এর চেতনা ধারণ করে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে 3 বাহিনীর প্রধানরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21-এর চেতনা ধারণ করে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে তিনি বলেন, 21-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সাম্য এবং মানবিক বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য, একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহার সহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন জামায়াত সহ 11 দলের নেতারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারির ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার।
জনসমুদ্রের স্রোতে ভাসা এই চিত্র রাজধানী ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারের। কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি অবিনাশী গান, হাতে রক্তিম ফুল আর বুকে কালো ব্যাজ। খালি পায়ে সকলেই এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। এই দিনের জন্য আমরা শ্রদ্ধা জানাতে এসেছি যে তাদের প্রতি তারা আমাদের এই বাংলা ভাষাটা ফিরিয়ে দিয়েছে। তাছাড়া বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারাও যেন এই দিনটা দেখে, মানে বুঝে, সামনের দিন যেন আমরা ভবিষ্যতে যেন তারা এই শ্রদ্ধা করতে পারি। ভাষা শহীদরা আজকে শহীদ হয়েছে, যার কারণে আমরা বাংলাতে কথা বলতে পারছি। আমরা যে কথা বলছি ওনাদের ত্যাগের বিনিময়ে। প্রভাত ফেরির মধ্য দিয়ে জনতার ঢেউ আছড়ে পড়ে শহীদ মিনারে। ভোরের প্রথম আলোয় মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার ৭৪ বছর আগের সেই আন্দোলনের দিনটি আবার ফিরে পেল বাঙালি জাতি। সকলের মুখে গৌরব অহংকারের কথা। তবে অনেকেই হতাশ, প্রতিষ্ঠান থেকে শুরু করে বিলবোর্ডে ইংরেজি ভাষার আধিপত্যে। আমাদের সম্মান জানানোর জন্য হলেও বাংলাদেশের অভ্যন্তরে সমস্ত কিছু যে ওয়ার্ড শব্দগুলো ব্যবহার করি, সেখানে অবশ্যই বাংলাটা আমাদের ব্যবহার করা উচিত। এই সরকার মানে আমাদের বিএনপি সরকার আসার পরে আমি আশাবাদী যে এরপরে হয়তো সেই সুশৃঙ্খলতাটা ফিরে আসবে। এদিকে শুধু ইংরেজি ভাষার আধিপত্য নয়, জুতা হাতে শহীদ বেদিতে ওঠা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার অনেকেই মনে করছেন ভাষা আর স্বাধীনতা সংগ্রামের আন্দোলন গুলিয়ে ফেলছে নতুন প্রজন্ম। শহীদ মিনারে আপনি কি খেয়াল করছেন কি না দেখেন তো, কতজন মানে বলে না যে আমরা শ্রদ্ধা জানাতে আসছি, সবাই স্যান্ডেল পরুক। ৭১-এর যে শহীদ আর যে ৫২-৫২-র যে শহীদ, এটা একটা গুলিয়ে ফেলছে আমাদের জেনারেশন। তারা বুঝতে পারছে না ভাষার অধিকার এবং ৭১ রক্তদের অধিকার দুটো ভিন্ন বিষয় ছিল। ভালোভাবে বাংলাটা চর্চা করতে পারি এবং বাচ্চাদের বাংলাটা শেখাতে পারি। বাংলা ভাষার সঠিক মর্যাদা পেলে সার্থক হবে ভাষা সৈনিকদের আত্মত্যাগ, এমনটাই মনে করছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারত, রাশিয়া, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক দেশে দিবসটি পালন করা হয়। এদিকে মাতৃভাষা দিবস পালন শেষে ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মহান ২১শে শুভেচ্ছা। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলায় দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২১ বিশ্বের প্রতিটি মানুষকে নিজের ভাষায় কথা বলা ও নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানান তিনি। এদিকে ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পরিচালক ডক্টর খালেদ আল এনানী। তিনি বলেন, শিক্ষা জীবনী তরুণ প্রজন্মের জন্য মাতৃভাষা ও বহু ভাষাবাদ চর্চার উপযুক্ত সময়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রভাত ফেরি শেষে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। রাশিয়ার উফা শহরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযথ মর্যাদায় কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রদেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটিতে থাকা সকল বাংলাদেশি দূতাবাস ও সহকারী দূতাবাসগুলোতে পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে, পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দীর্ঘ সময় পর তেজগাঁওয়ে কার্যালয়ে সরকার প্রধানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। দাপ্তরিক কাজ শুরু করার আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন সরকার প্রধান। বৃক্ষরোপণ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। স্মারক ডাক টিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। তবে সম্মানীর পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তেজগাঁওয়ে প্রথম দিনের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন বলেও জানান মাহাদি আমিন। আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। খুব দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। 3.5 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট বাংলাদেশের মানুষ। ঘন ঘন রাজনৈতিক পট পরিবর্তনে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। ফলে নিত্যপণ্যের দাম চলে যায় সাধারণের ক্রয় সীমার বাইরে। তার উপর দুদিন আগে শুরু হওয়া রমজান ঘিরে শুরু হয়েছে ব্যবসায়ীদের মনোপলি। অর্থনীতিতে এমন নানা সংকটের মধ্যেই শাসন ক্ষমতায় এলো বিএনপি গঠিত নতুন সরকার। অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 8.5% বেশি মূল্যস্ফীতি মোকাবেলা সত্যিই চ্যালেঞ্জিং। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টানা 3 মাস দেশে মূল্যস্ফীতি বেড়েছে। গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 8.58%। গত ডিসেম্বর ও নভেম্বরেও ছিল মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখিতা। ফলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়ল। আর রমজান উপলক্ষে বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। নির্বাচনী ডামাডোলে মেয়াদের শেষের দিকে বাজার ব্যবস্থাপনায় তেমন মনোযোগ ছিল না অন্তর্বর্তী সরকারের, যার প্রভাব পড়েছে রমজানের বাজারে। রোজার সময় তো উচিত আরো সবকিছুর দাম কমে যাওয়া এবং সব দ্রব্যমূল্য মানে সব কিছুর দাম বেড়ে যায়। তারা চিন্তা করে 11 মাস ব্যবসা করবো না 1 মাস ব্যবসা করবো। আমাদের দেশের সিন্ডিকেটটা চলে গেছে। সবকিছুই দ্রুত কিভাবে ঢেলে সাজানো যায় এই জন্য তারা কাজ করবেন এবং তাদের উপরে আমি প্রথম দিকে আশা রাখতেই চাই। তদবির, প্রক্রিয়া, দায়বদ্ধতা সব বন্ধ করতে হবে।
তারপর ৩-৪ বছর ধরে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ কমেছে, থমকে আছে কর্মসংস্থানও, কমেছে আয়ের পরিমাণ, ফলে জীবন ধারণে কষ্টে আছেন দেশের বড় একটি অংশের মানুষ। এমন নানা চ্যালেঞ্জের মধ্যে যাত্রা শুরু বিএনপি গঠিত নতুন সরকারের। মূল্যস্ফীতি ৩ থেকে ৪ বছর যাবৎ আমরা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি। বিনিয়োগের অবস্থা যদি দেখেন তাহলে বিনিয়োগ তলানিতে গিয়েছে এবং বিগত অনেক বছর 16-17 বছরের চেয়ে পিছনে চলে গেছে। একইভাবে জিডিপি প্রবৃদ্ধির কথা যদি বলেন, একমাত্র কোভিড বাদে ৩.৯৭% প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে, সেটা বহু বছর আগে। অতএব সমস্ত দিক থেকে যখন এই অবস্থা, এখন আসলে বাংলাদেশের মানুষ, ব্যবসায়ী সবাই চাচ্ছে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে। দীর্ঘদিন মূল্যস্ফীতি ঘুরপাক খাচ্ছে ৯ থেকে 10% মধ্যে। অর্থনৈতিক কাঠামো মজবুত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটি দক্ষ টিম লাগবে। ধরেন বাণিজ্য, অর্থ এবং পরিকল্পনা, এই 3টি মন্ত্রণালয়কে আসলে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রায় 23 লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। ইভেন গত 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, ওনারাও প্রায় 4 লাখ কোটি টাকা ঋণ করেছেন। তো এই ঋণের একটি বড় চাপ নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। তবে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় হাত দেওয়ার আগে রমজানে মানুষকে স্বস্তি দেওয়ার মতো পরিকল্পনা সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মব কালচার থেকে বেরিয়ে এসে সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত। কেউ যদি এর বাইরে গিয়ে কিছু বলাতে চায়, তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। মব কালচার নামই তো মব। মব মানে এটা এমন একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা। সুতরাং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তো বাধা হতে পারে। সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করা উচিত। একদল মানুষ ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং দেশের সংবিধান ও সংস্কৃতিকে অস্বীকার করছে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভাষা ও সংস্কৃতিকে কোনোভাবেই কলুষিত হতে দেয়া হবে না, সাফ জানিয়ে দেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা কোন ধরনের উগ্রবাদ কখনো মেনে নেব না। আমাদের জাতির বিরুদ্ধে কোনো আঘাত কখনো মেনে নেব না। আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কোনো আঘাত করে সবাই মেনে নেব না। আমাদের ভাষা রক্ষা এবং আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে সবকিছু আমি করতে প্রস্তুত ইনশাআল্লাহ। গণমাধ্যমকে সুস্থভাবে কাজ করতে না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, আবার জবাবদিহি ছাড়া গণমাধ্যমও স্বাধীনতার চর্চা করতে পারে না। শনিবার দুপুরে মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এই কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেয়া না হয়। এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব।
আগামী 180 দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্যে বন্দরের গুরুত্ব বিবেচনায় সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। একটা সফল সক্ষম বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, দ্রুততম সময়ের মধ্যে যায়, এবং সেখানে 180 দিনের মধ্যে, অর্থাৎ আমার সরকারের 6 মাসের একটা অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তো সেই জায়গাটাও আমি চিহ্নিত করতে পেরেছি। আশা করছি 6 মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন। কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর 2টার দিকে শহরের বাইপাস সড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবু উবায়েদ সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের নগরকান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিনাজপুরে ঘোড়াঘাটে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি সহ সর্বস্তরের মানুষ। পটুয়াখালী রাঙ্গামালিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামালী উপজেলা প্রশাসন উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। চাঁপাইনবাবগঞ্জ নাচলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনীর দাগনভূঞা সালামনগরে ভাষা শহীদ আব্দুল সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গ্যাসের তীব্র সংকটে গাজীপুরের পোশাক শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশি ক্রয়াদেশ সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আর শ্রমিকদের মধ্যে বাড়ছে সময়মতো বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। শিল্প টিকিয়ে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে চাঙ্গা ছিল দেশের তৈরি পোশাক শিল্প, কিন্তু চলমান গ্যাসের চাপ কমে আসায় ধীরে ধীরে থমকে যাচ্ছে উৎপাদন। গ্যাস না পেলেও বিল দিতে হচ্ছে পুরোটাই। সব মিলে সময়মতো রপ্তানি নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ওভারঅল 2 মাস 1.5 মাস হলে এমন প্রকট ধারণ করেছে যেটা আমাদের বর্তমানে এখন ফ্যাক্টরি চালু রাখাই আমাদের জন্য কষ্ট। ম্যাক্সিমাম অলরেডি আমরা একটা ফ্লোর আমরা টোটালটা বন্ধ। গ্যাসের সংকটে ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। তাতে সময় মতো বেতন পাওয়া ও চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা। বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে গ্যাসের সমস্যার কারণে আমাদের প্রোডাকশন অনেক কমে গেছে, উৎপাদন দিতে পারতেছি না।
যার কারণে কোম্পানিও ক্ষতিগ্রস্ত, আমরাও খুব টেনশনে আছি। কখনো ছুটি দিয়ে দেয়, আবার বসে থাকি, কাজ বন্ধ থাকে। গ্যাসের সংকটের কারণে আরো অন্যান্য ফ্লোরেও মানে লাইন আস্তে আস্তে এক এক করে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, যায় অবস্থা। বেতন ঠিক মতো পাবো কি পাবো না সেটা আমরা জানি না। আমরা চাই গ্যাসটা যেন ভালোভাবে সাপ্লাই হয়, আমরা যেন কাজ কাম করতে সুবিধা হয়। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আমাদের উৎপাদন মেশিনারিজ চালাতে পারছি না, আমাদের প্রোডাক্টিভিটি 50% নিচে নেমে গেছে। তো আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও কিছুদিনের মধ্যেই গ্যাসের চাপ বাড়বে, সবকিছু স্বাভাবিক হবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। না, এটা তো মাঝে মধ্যে হয়, কারণ ওই আমাদের মূল সাপ্লাই লাইনে যদি কম থাকে গ্রিড লাইনে, তখন এটা মানে একটু ভেরিয়েশন হয়। এটা তো কোনো এক্সট্রা কোনো বিষয়। এভাবে চলতে থাকলে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ ঝুঁকিতে পড়তে পারে পুরো শিল্প খাত। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্রিকেট 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী 11, 13 ও 15 মার্চ সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করে। এই সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে আগামী বছরের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 9-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে 10 নম্বরে। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা ইউনেস্কো। 12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন। নিজ কার্যালয়ে প্রথম অফিস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সভা, ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনের সম্মানী দেওয়ার ঘোষণা। এবং মংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। 6 মাসের মধ্যে ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ঘোষণা নৌমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।